গলা শুকিয়ে গেল নভের। সত্যি কি সে এই এক মুহূর্ত থাকতে পারবে না তার মোমকে না দেখে? এই যে এখন বারবার মোমের সকালের মলিন মুখটা ভেসে উঠছে চোখের সামনে। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ছাপটে ধরে মোমকে সব মলিনতা সরিয়ে হাসি ফুটিয়ে তুলুক ওই মায়াভরা পুরী চেহারায়। ওই মুখটাতে তো তাই মানায়, কিন্তু তা করবে না নভ। তাহলে যে মোমের উপলব্ধি হবে না নভের ভালোবাসার প্রগাঢ়তা। কথা বাড়ালো না নভ। যা বলেছি তা করিস। আমার অবর্তমানে আমার জুলিয়েটের দায়িত্ব তোর কাছে। তুই ম্যাচিউরড, তাই আশা করছি যা বলছি তা খুব ভালো করেই করবি। দেখে রাখবি আমার মোমকে, ওর জ্বলন্ত অগ্নিশিখা যেন নিভে না যায়। তাহলে যে আমার আধার জীবনে আর তারাবাজি জ্বলবে না। রাখছি। কেটে গেল ফোনটা। নোভাও একটা লম্বা শ্বাস ফেলল। এতটুকু তো বুঝতেই পারছে এদের মধ্যে কিছু একটা হয়েছে, তবে কি? ফ্রি হলে ইস্যুর সাথে একবার কথা বলতে হবে। হয়তো তেজ ভাইয়া কিছু জানবে। আফটার অল বেস্ট ফ্রেন্ড কি না? ভাবতে ভাবতে নোভা এগিয়ে গেল মোমের রুমে। উদ্দেশ্য একসাথে নিচে নামবে লাঞ্চ করার জন্য। দরজার সামনে আসতেই থেমে গেল নোভা, কারণ ভেতরে লুসিয়ানও আছে। নোভা একটু বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। মোম এক কোণে দাঁড়িয়ে, লুসিয়ান আয়েশি ভঙ্গিতে খাটে বসে। কানে ভেসে এলো লুসিয়ানের মোমের কথোপকথন। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো একই বাড়িতে থাকছি, ফ্রেন্ড তো আমরা। প্লিজ মম, তুমি আমার সাথে ফ্রি হও। মোম কর্কশ কণ্ঠে উত্তর দিল, দেখুন, আমি বারবার বলছি এখন এখান থেকে যেতে। এই মুহূর্তে আমার কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ যান। হাসলো লুসিয়ান। উঠে দাঁড়িয়ে মোমের দিকে এক পা করে এগোতে এগোতে বলল, তুমি আমায় জান ডাকলে? বিরক্তিতে মুখ কুচকালো মোম। বাজে কথা বলবেন না একদম। আমি কিন্তু নভকে ডাকবো। আর এগোচ্ছেন কেন আপনি? যান এখান থেকে। লুসিয়ান মুখ দিয়ে চ চ উচ্চারণ করলো, তারপর ভান করে বলল, নফকে ডাকবে? ও, আমি তো ভয় হয়ে গেলাম। কিন্তু কোথায় তোমার নফ? সে কি আছে এখানে? মোম ভয় পাচ্ছে। অবস্থা বেগতিক দেখে নোভা হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, আরে লুসিয়ান ভাইয়া যে, তুমি খেতে গেলে না? এখানে কেন? এরপর মোমের দিকে তাকিয়ে বলল, ও কিউটি পায়ের সাথে গল্প করছিলে বুঝি? বেশ বেশ, তাও এখন যাও নিচে। কাকিয়া সবাইকে ডাকছে তো লাঞ্চ করতে। হ্যাঁ। লুসিয়ান সরে এলো, বাঁকা হেসে আর চোখে মোমের দিকে তাকিয়ে বলল, তাই তোদের কিউটু ভাইয়ের সাথে গল্প করতে এসেছিলাম, বাট হলো না। তুই ভুল টাইমে এন্ট্রি নিলি। কি আর করার। হাই। এবার মোমের দিকে সরাসরি তাকিয়ে বলল, তোমার বাকি গল্পটা না হাস পরে করা যাবে? হ্যাঁ, কি বলো? তখন আর কোনো ডিস্টার্ব করবে না। গেলাম তাহলে। এরপর বের হতে হতে বলল, নোভা গেলাম, তোরাও আয় তাড়াতাড়ি। পাশ কাটিয়ে চলে যেতে নোভা তাকালো মোমের দিকে। মোম দ্রুত এসে ঝাপটে ধরলো নোভাকে। নিঃশ্বাস দ্রুত উঠা নামা করছে মোমের। নোভা বেশ বুঝতে পারছে ভয় পেয়েছে মেয়েটা। নোভাও আলতো হাত রাখলো মোমের পিঠে। কিছু হয়নি কিউটি পাই, কিছু হয়নি, সব ঠিক আছে। লোকটাকে আমার একটুও ভালো লাগেনি আপু। কেমন করে যেন তাকায়, আর একটু আগে কেমন করে এগোচ্ছিল। নোভা মোমকে শান্ত করার চেষ্টা করলো। আমি দেখছি কিউটি পাই, আর এমন হবে না, রিল্যাক্স। একটু পর মোম ছাড়লো নোভাকে। নোভা মুচকি হাসলো। এবার চল লাঞ্চ করে নিবি, আয়। ভয় করছে। ধুর পাগলি, ওখানে সবাই আছে, কিছু হবে না, আয় তো। নোভা টেনে টেনে মোমকে নিয়ে গেল ডাইনিংয়ে। নিজের পাশে বসালো। লুসিয়ানের চোখে চোখ পড়তেই ক্যাবলা মার্কা হাসি দিল। আর মনে মনে বলল, ব্যাপারটা ভাইয়াকে জানাতেই হবে, তোমার ব্যবস্থা সেই করবে। রাত 1:33। মেইন ডোরের বেল বাজার শব্দ পেয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলল রমা চাচা।
নভ দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো। চুলগুলো এলোমেলো, কালো রঙের শার্টটাও কুচকানো, বুকের দিকের দুটো বোতাম খোলা, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। রমা চাচা অবাক হয়ে বলল, সাহেব আপনার এই অবস্থা কেন? নভ এক বিষাদময় হাসি দিয়ে বলল, সবাই ঘুমিয়ে পড়েছে চাচা। হ সাহেব, হকালে ঘুমায়, বহুত রাইট হয়েছে কিনা? তুমিও যাও, ঘুমিয়ে পড়ো গিয়ে। আপনি খাইবেন না সাহেব? আমি খাবার বাড়তাছি। আমি খেয়ে এসেছি, তুমি যাও ঘুমাও। রমা চাচা আর কথা বাড়ায় না, দরজা লাগিয়ে চলে যায়। নভ সিঁড়ি বেয়ে উপরে উঠে দাঁড়ালো মোমের রুমের সামনে। দরজাটা একটু ঠেলে দেখলো বন্ধ করেছে কিনা। হ্যাঁ, ভেতর থেকে বন্ধ। পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে আস্তে করে দরজা খুলল নভ। চাবিটা আবার পকেটে ঢোকানোর সময় মনে হলো কেউ একজন তাকে পার করে গেছে। ছায়া দেখেছে সে। ভ্রু কুচকে এলো নভের। এত রাতে কে জেগে আছে এখনো? এক পা ঘুরল নভ, আবারও থেমেও গেল। এটা পরে দেখা যাবে, আগে দাও দাও করে জ্বলতে থাকা লাল রঙা হৃৎপিণ্ডটাকে শীতল করতে হবে। রুমে ঢুকে ভেতর থেকে লক করলো দরজা। ড্রিম লাইটের নীলচে আলোয় বিছানায় লুটিয়ে থাকা মোমের এলোমেলো অবয়ব সুস্পষ্ট হলো। এগিয়ে গেল নভ। মোমের মাথাটা বিছানায় প্রায় একটা কিনারায় এসে ঠেকেছে। একটা হাত বিছানায় ছাড়িয়ে বাইরে ঝুলছে। নভ মোমের মাথার কাছে ফ্লোরে বসলো হাঁটু ভাঁজ করে। ফ্লোরে লুটোপুটি খাওয়া মোমের অবাধ্য চুলগুলোকে আলতো মুঠোবন্দি করলো। কোনো রকম পেঁচিয়ে হালকা একটা খোপা করলো। এরপর বাইরে ঝুলতে থাকা হাতটা নিজের দু হাতের মুঠোয় পুরে নিল। উল্টো পিঠে চুমু খেলো একটা। এই তো, আর হৃৎপিণ্ডে অগ্নি দহন হচ্ছে না। কেমন যেন শীত শীত আভাস পাচ্ছে। শীতল হচ্ছে ধীরে ধীরে হৃৎপিণ্ডটা। আমার হৃদয় পোড়ানোর অসীম ক্ষমতা নিয়ে জন্মেছ তুমি মোম। এই যে আজ সারাটা দিন পোড়াচ্ছ, পুড়িয়ে পুড়িয়ে দগ্ধ করে তুলছ। আবার তোমার মুগ্ধতায় ভরা মুখশ্রী দেখিয়ে জ্বলন্ত হৃদয়টাকে শীতল করে তুলছ। এ কেমন যন্ত্রণা মোম! কেন পোড়াও তুমি আমায়? থাকতে পারবো না তো তোমাকে ছাড়া। এই যে চলে এলাম, পারিনি তো তোমায় দূরে যেতে দেব না মোম। তোমার আধার জীবনে তারাবাজি জ্বালাবই আমি, কথা দিলাম। বলতে বলতে আলতো করে মোমের হাতে মাথা রাখলো নভ। কখন যে ক্লান্ততায় ভরা চোখ দুটো বুজে এলো তা জানা নেই তার। ভোরের আলোয় চোখ ছুটে যায় নভের। মোমকে দেখলো সে আগের মতোই ঘুমাচ্ছে। আলতো হাসলো নভ। আজ যেতে হবে মাই জুলিয়েট, তবে আবার ফিরবো আমি তোমার অগোচরে, তোমার সন্নিকটে। মোমের কপালে ঠোঁট ছুঁয়ে নিঃশব্দে বেরিয়ে গেল নভ। দিন চলছে এমনভাবেই। আজ 16 দিন হলো মোম নভের দেখা পায় না, তার সাথে কথাও হয় না। এদিকে এই বাড়িতে আর মন টিকছে না মোমের। নোভা, ইস্যু, লিজা, রুবির সাথে ভালো কিছু সময় কাটলেও পলি আর আখির কথাগুলো কেমন তীর ছুঁড়ে মোমের বুকে। কয়েকবার রুবি, নোভা, অবন্তের কাছে চলে যাওয়ার কথাও বলেছে, তবে তাদের চাপ মানা নভ বাড়ির বাইরে এক পা রাখতেও না করেছে। এর মধ্যে লুসিয়ানকে একটুও সহ্য হয় না মোমের। দিনের বেলায় হুটহাট রুমে এসে পড়ে, যেতে বললেও যেতে চায় না। বাজেভাবে তাকানো, বাজে ইঙ্গিত, সব মিলিয়ে এক প্রকার ভয়ে আছে মোম। তবে সেসবই ভুলে যায় যখন নভকে দেওয়া কষ্টের কথা তার মনে পড়ে। কেউ না জানুক সে তো জানে নভ তার কথাতেই কষ্ট পেয়ে বাড়ি আসে না। আচ্ছা, নভকে সত্যিই তাকে ভালোবেসেছে? ভালোবাসলে বুঝে এভাবে দূরে থাকা যায়? তাহলে তার যে খুব কষ্ট হচ্ছে। প্রকাশ না করলেও সেও তো নভের প্রতি কিছুটা হলেও দুর্বল। তবে এই দুর্বলতাকে একটুও প্রশ্রয় দিতে চায় না মোম। সে চায় না দ্বিতীয়বার ভালোবাসার যন্ত্রণায় ভুগতে, আর না চায় নভকে হারিয়ে যাওয়ার কষ্ট উপলব্ধি করাতে। লোকটা যে সইতে পারবে না। আসতে পারি? ভাবনার বিভোর কাটল মোমের। জানালার বাইরে থেকে মুখ ফিরে তাকালো দরজার দিকে।
ইস্যু দাঁড়িয়ে, সাথে তেজ। মুহূর্তে খুশিতে ভরে উঠল মোমের চিত্ত। দ্রুত উঠে গিয়ে তেজকে বলল, ভাইয়া আপনি? উনিও এসছে তাই না? কোথায় উনি? তেজ চুপ রইল, দেখতে লাগলো মোমের ব্যাকুলতা। কি হলো ভাইয়া, বলেন। তেজ হাসলো, যা সব সময়ই তার মুখে থাকে। নব তো আইয়ে ন, ওই তুই একখানা তাতেই রেডি ও সাই এক জায়গা জামু আন্ডা। ভ্রু কুচকালো মোম। কোথায়? এসো বলল। তুই রেডি হত দ্রুত। মোম কথা বাড়ালো না। তেজ চলে যেতে যেতে বলল, তাই ওই আই বই রইছি তোর লাই। ইস্যু ঢুকে মোমকে নর্মাল একটা ড্রেস বের করে দিল রেডি হওয়ার জন্য। তোমরা যাবে না আপু? ইস্যু স্বাভাবিকভাবেই বলল, হুম, তেজ বলল তোকে নিয়ে হসপিটালে যাবে, বাট কেন সেটা বলেনি। মোম কিছু একটা চিন্তা করলো, বুঝেও গেল কেন যাবে হসপিটাল। আবার সেই দুর্বিষহ যন্ত্রণা। 1 মাস প্রায় শেষ কিনা, কিন্তু আজ ভাইয়া আসবে না তাকে নিতে। মোয়ান ভাইয়া তো সব সময় এই সময়টার তার বোনের পাশে থাকে, তাহলে আজ? আর ভাবলো না মোম। দ্রুত রেডি হয়ে তেজের সাথে বের হলো হসপিটালের উদ্দেশ্যে। মন আসেনি, তবে থেরাপি দেওয়ার আগে তেজের ফোন দিয়ে মোমের সাথে বেশ কিছু কথা বলেছে। নতুন চাকরি কি একটা কাজ আছে, তাই আসতে পারেনি বলল। এই কথা শুনে মোম কিছুটা কষ্ট পেলেও মুয়ানের হাবিজাবি ম্যাজিক্যাল কথায় আবার কিটকিটিয়ে হেসে নিয়েছে। থেরাপি শেষে আগের মতোই কেবিনে দেওয়া হলো মোমকে। পাশে কেউ নেই, খুব একা লাগছে এই মুহূর্তটা। তেজও আসছে না অনেকক্ষণ, হাত পা সব অবশ, উঠে বসার শক্তি অবশিষ্ট নেই মোমের। এটা তো হওয়ারই কথা। আনমনে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল বালিশে। চোখ বুঝল মোম। ধীর পায়ে কেউ যেন কেবিনে প্রবেশ করছে। দেখার প্রয়াস চালালো মোম। ধীরে ধীরে চোখ খুলে যাকে দেখল, অনাকাঙ্ক্ষিতভাবে হৃদয় কেঁপে উঠল তার। একদমই আশা করেনি লোকটিকে। আপন মনে ঠোঁট দুটো আলতো ছড়ালো। বাম গালের ছোট্ট টোলটিও দৃশ্যমান হলো। নভ এগিয়ে এলো মোমের কাছে। মোম কাতর দৃষ্টিতে তাকিয়ে রইল নভের দিকে। আজ কতগুলো দিন পর এই চেহারাটা দেখছে সে, কিন্তু চেহারায় আগের মতো হাসি নেই, প্রাণবন্ত ভাবটাও নেই। কেমন যেন রুক্ষ, চোখ দুটো লাল, চুলগুলো এলোমেলো, খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বড় হয়ে গেছে। লোকটা সত্যিই কষ্টে ছিল এই কয়টা দিন। হাত বাড়িয়ে মোমের চোখের পানিটুকুন মুছে দিল নভ। মুখ থেকে সরে যাওয়া চাদরটাও গলা পর্যন্ত টেনে দিল। খেয়াল করলো মোমের ডান হাত কাঁপছে। মেয়েটা নিজের শক্তি ব্যবহার করছে হাত ওঠানোর জন্য। সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে নিজ হাত নভকে একটিবার ছুঁয়ে দেওয়ার জন্য। লজ্জা কাজ করছে না, কাজ করছে এক রাস অনুভূতি। তবে ব্যর্থ মোম। পারল না নিজের নেতিয়ে পড়া হাতটা তুলতে, পারল না নভকে ছুঁয়ে দিতে। শুধু করুণভাবে চেয়ে রইল নভের পানে। দেরি হলো না, একটু পরেই মোমের মনোবাঞ্ছা পূর্ণ হলো। নভ নিজেই মোমের অবসাদটা ধরল, তুলে নিজের গালে ছোঁয়ালো। একটু ঘষে মোমের হাতের তালুতে চুমু খেলো গভীরভাবে। মোম অপলক তাকিয়ে রইল, তবে অনুভব করতে পারল না নভের উষ্ণ ঠোঁটের ছোঁয়া। শরীরটা অবশ কিনা, সর্বোচ্চ শক্তি দিয়ে মোম আলতো স্বরে উচ্চারণ করলো, আপনি এসেছেন সত্যি? নভ দ্রুত নিজের ডান হাতের তর্জনী আঙুল মোমের ঠোঁটে চেপে ধরল, যার অর্থ কথা বলো না। নভ চুপ রইল, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মোমের দিকে। একটু পর তেজ এলো, হাতে খাবারের প্লেট। তাকে দেখে নভ উঠে নিজের হাত পরিষ্কার করে আসলো। মোমকে ধরে উঠিয়ে নিজের বুকের সাথে মোমের পিঠ হেলান দিয়ে বসালো। তেজ থাকা প্লেটটা নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো মোমকে। মোমের যেন সব ঘোলাটে লাগছে। অবাক নয়নে তাকিয়ে রইল নভের দিকে। তা দেখে নভ বলল,
হা করো। ঘোর কাটলো মোমের। খিদে পেয়েছে কিনা জানা নেই, তবে নভের হাতে খাওয়ার ইচ্ছেটা আর অবলোকন করতে পারল না। বাধ্য মেয়ের মতোই খেতে লাগলো নভের হাতে। তেজ বাইরে আছে বলে চলে গেল। বাড়িতে নিচতলার একটি রুমের বিছানায় শুয়ে আছে মোম।